লেখিকা শম্পা শম্পী চক্রবর্তীর রেশমি চুড়ি। আমার মোবাইলে রাকার কলটা এসেছিল খুব সকালে। চোখ কচলাতে কচলাতে মোবাইলটা হাতে তুলে নিয়ে হ্যালো বলতেই রাকা বেশ উত্তেজিত স্বরে বলে উঠেছিল, স্নেহা, বকুল পিসি ডায়েরিটা আমি আমার কাছে রেখেছি। তুই তো ওটা পড়বার জন্য চেয়েছিলিস। আজ বিকেলে মঙ্গলদার মোবাইল স্টোরে আয়, ডায়েরিটা দেব, পড়ে দেখিস আমার বকুল পিসির কথা। আমি মস্ত বড় হাই তুলে বলেছিলাম, তুই কি ওটা পড়েছিস? ধুত, ওসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমার কথা হলো বকুল পিসি মরে গিয়ে বেঁচে গেছে। এখন ওর ডায়েরি পড়ে ওকে নতুন করে চেনার আমার কোনো ইচ্ছা নেই। তুই বকুল পিসি সম্পর্কে আমার কাছে বারবার জানতে চেয়েছিলিস, আমি তার সদুত্তর দিতে পারিনি, তাই ডায়েরিটা তোকে দেব। মা কাকিমারা তো ওসব জিনিসপত্র ফেলে দিচ্ছে বা দান করে দিচ্ছে, রাখার মধ্যে আমি এটা রেখেছি লুকিয়ে, শুধু তোর মতো একজন সাহিত্যিক বন্ধুর যদি কিছু কাজে আসে। খুব ভালো করেছিস। আমি নিশ্চিত বকুল পিসি তার জীবনের অনেক কথাই ওই ডায়েরিতে লিখে রেখে গেছেন। আমার কথাগুলি শেষ হওয়ার সাথে সাথে রাকা বলে উঠেছিল, দেখ স্নেহা, অত শত জানি না, তবে বকুল পিসি সুস্থ থাকাকালীন ঘন্টার পর ঘন্টা ধরে ডায়েরি লিখত। তা আমি কেন, আমাদের বাড়ির সকলেই জানত। পাগলি বসে বসে কি লিখছে তাতে কারো তেমন মাথা ব্যথা ছিল না। অবশ্য আজ যখন ডায়েরিটা হাতে পেয়েছি তখন একটু তো নাড়াচাড়া করে দেখব, তাতে হয়তো অল্প স্বল্প বুঝে যাব বকুল পিসির এই ডায়েরিটাতে কি লেখা আছে, হিজিবিজি কিছু নাকি কিছু কথা। যদিও আগেই তোকে বলেছি আমার এসবে কোনো ইন্টারেস্ট নেই। একটি সাধারণ ঘর পালানো মেয়ের জীবনে কি লেখা থাকতে পারে যে লিখবে? যাই হোক, মঙ্গলদার দোকানে আয়, কথা হবে। আমি প্রত্যুত্তর দিয়েছিলাম, বিকেলের দিকে যাচ্ছি, তুই ওটা নিয়ে আয়। কিছুদিন আগে বকুল পিসিকে কলকাতার এক মেন্টাল অ্যাসাইলামে দিয়ে এসেছিলেন রাকার বাবা অনিমেষ মুখার্জি সহ দুই কাকা, নিখিলেশ ও অজিতেশ। কারণ রাকা আমাকে যা বলেছিল তা হলো, ওর বকুল পিসি তার আচরণ এমন জায়গায় নিয়ে গেছে যা ওদের মুখার্জি বাড়ির আবহাওয়াকে দূষিত করে তুলছিল ক্রমশ। দূষিত বলতে জিজ্ঞাসা করাতে রাকা বলেছিল, পাগলামো রে পাগলামো, এমন পর্যায়ের পাগলামো যা বাড়ির বড় থেকে ছোট আমাদের সকলকে তটস্থ করে রাখছে। বলতে পারি সেজন্যই বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে বাড়ির বড়রা। আচ্ছা রাকা, তোর বকুল পিসি তোর কেমন পিসি একটু বলবি? নিজের পিসি না, মানে তাকে নিয়ে তোদের এত সমস্যা যখন, তাই জিজ্ঞাসা করলাম। আমার প্রশ্নের উত্তরে রাকা বলেছিল, হ্যাঁ, আমার সব থেকে ছোট পিসি। বাবার 5 ভাই বোনের মধ্যে বকুল পিসি সব থেকে ছোট। তবে সমস্যা যেটা বলছিস সেটা বলতে গিয়ে বলি, বকুল পিসি যখন পাগলের মতো আচরণ করে তখন সহ্য করা কঠিন। বাবাদের নিজের ছোট বোন হলেও তার পাগলামো বরদাস্ত করা যায় না রে স্নেহা। দূর থেকে দেখে অনেক কথাই বলা যায়। আমি বুঝেছিলাম রাকা আমার প্রশ্নে অসন্তুষ্ট, তাই কোনো প্রত্যুত্তর দিইনি। রাকা আর আমার বন্ধুত্ব দীর্ঘ কয়েক বছরের, ফলে আমার বা ওর পরিবারের মধ্যে ঘটে যাওয়া অনেক ঘটনাই আমরা একে অপরকে শেয়ার করতাম। আর তাতেই রাকার মুখে অল্প বিস্তর শুনেছিলাম ওর বকুল পিসির গল্প। সে গল্প তেমন কিছু নয়, ওই বকুল পিসি আজ কাকে মারতে গিয়েছিল, কাল কার শাড়ি বা জামা কাঁচি দিয়ে কেটে দিয়েছে, বা খাবারের থালা উল্টে দিয়ে মা লক্ষ্মীকে অপমান করে ফেলেছে। আরও বেশি বলতে গেলে পরিবারের কারোকে আঁচড়ে কামড়ে দেওয়া। আমি শুনতাম, কিন্তু কোনোদিন জানতে চাইতাম না যে বকুল পিসি কি চিরকাল এমনই পাগল গোছের মানুষ, নাকি মনের ওপর কোনো আঘাত প্রাপ্তিতে ওর এমন অবস্থা। কিন্তু সেদিন বাধ্য হয়ে জিজ্ঞাসা করেছিলাম, যেদিন রাকা খবরটা আমাকে দিয়েছিল। শ্রাবণের কোনো একদিন অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছি, ফোন এলো। হ্যালো স্নেহা, বকুল পিসি আর নেই রে, গতকাল রাতে সুইসাইড করেছে।
আজ কিছু সময় আগে পোস্টমর্টেম করার পর দেহ বাড়ি আনা হয়েছে কেবল ঠাকুমাকে দেখানোর জন্য। তুই যদি দেখতে চাস একবার দেখে যেতে পারিস। কেন জানা নেই, বকুল পিসির মৃত্যু খবর আমার মনকে এতটাই পীড়া দিয়েছিল যে তৎক্ষণাৎ একটি অটো ধরে চলে গিয়েছিলাম রাকাদের মানিকতলা এলাকায় বিশালাকার মুখার্জি বাড়িটার গেটের সামনে। দেখেছিলাম বকুল পিসিকে সাদা চাদরে ঢাকা দেহটার ওপর কয়েকটি ফুলের মালা, দেহখানির মধ্যে খোলা অংশ বলতে মুখটুকু। কেন যেন ওই মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে গিয়ে দেখেছিলাম পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে রাকার বকুল পিসি। কারো প্রতি কোনো রাগ, কোনো অভিযোগ নেই, শুধু অমুখের পরতে পরতে ছুঁয়ে গেছে কারো ভালোবাসা মাখানো হাতের স্পর্শ, যা বকুল পিসিকে দিয়েছে পরম শান্তি। রাকাই আমাকে একধারে টেনে নিয়ে গিয়ে বলে উঠেছিল, বকুল পিসি সুইসাইড করেছে রে স্নেহা। জানি না কেন এমন কাজ করলো, হঠাৎ কি এমন ঘটলো যে বকুল পিসি সুইসাইড করার সিদ্ধান্ত নিল। আমরা ভাবতেও পারিনি বকুল পিসি কখনো সুইসাইড করতে পারে। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা, তাও বকুল পিসি। খবরটা গতকাল সন্ধ্যেতে এসেছিল ছোট কাকার মোবাইলে। ওখানকার মেন্টাল অ্যাসাইলাম থেকে মেট্রন ফোন করে জানালেন, তাড়াতাড়ি চলে আসুন, আপনার বোন জাহ্নবী মুখার্জি সুইসাইড করেছেন। পুলিশে খবর দেওয়া হয়েছে, দেহ ময়না তদন্তে যাবে, আপনাদের উপস্থিত থাকা একান্তই প্রয়োজন। সেই মুহূর্তে বাবা আর কাকারা চলে গিয়েছিল মেন্টাল অ্যাসাইলামে, আর গিয়ে দেখে বডি মাটিতে নামানো হয়েছে। পুলিশ এসেছে পোস্টমর্টেমে বডি পাঠানোর জন্য। আশ্চর্যের বিষয় কি জানিস স্নেহা, মেট্রন বাবাকে ডেকেছে কথা বলেছিলেন গতকাল সকালে যখন খুব বৃষ্টি হচ্ছিল, ঠিক তখন নাকি খুব চিৎকার চেঁচামেচি করতে শুরু করেছিল বকুল পিসি। মেট্রন এবং নার্সেরা কেউই সামলাতে পারছিল না। রাগে নাকি দেওয়ালে নিজের মাথাও ঠুকেছিল কয়েকবার। বাবা অবশ্য এতে অবাক হয়নি, কারণ বকুল পিসি রেগে গেলে দেওয়ালে মাথা ঠুকত এ মুখার্জি বাড়ির সকলেরই জানা। অবশ্য তার পেছনে অবশ্যই কোনো কারণ থাকতো, যেমন কেউ বকুল পিসির ঘরে ঢুকেছে বা বকুল পিসির পছন্দের কিছু নিয়ে নাড়াচাড়া করেছে। এক্ষেত্রেও কারণ ছিল, আর তা হলো বকুল পিসির দুহাতে লাল টুকটুকে রেশমি চুড়ি, যা অ্যাসাইলাম থেকে খুলিয়ে দেওয়া হয়েছিল। বকুল পিসি এটা মানতে পারেনি। বারবার নাকি একটা কথাই বলে যাচ্ছিল, আমার রেশমি চুড়িগুলো কোথায় গেল? তোমরা কেন আমার হাত থেকে ওগুলো খুলে নিয়েছো? দাও এক্ষুনি, দাও। আমি বলে উঠেছিলাম রাকাকে, বকুল পিসির হাতের চুড়িগুলো ওরা খুলেই বা নিয়েছিল কেন? তা তোর বাবা মানে কাকাবাবু জিজ্ঞাসা করলেন না কেন? রাকাও উত্তর দিয়েছিল, বাবা জিজ্ঞেস করেছিল, ওরা বলে এটা মেন্টাল অ্যাসাইলাম, এখানে বিভিন্ন ধরনের মানসিক রোগী থাকে। কোনো একজন রোগীর হাতে কাচের চুড়ি থাকলে কোনোভাবে তা ভেঙে গেলে সেই ভাঙা কাচের টুকরো দিয়ে এরা একে অপরকে আঘাত করতে পারে, তাই জন্যই খুলে নেওয়া হয়েছিল। কিন্তু দেখা যায় ওই চুড়িগুলোর জন্য বকুল পিসি এমন কাণ্ড করতে পারে যা ওদের ভাবনারও বাইরে। তার মানে বকুল পিসি ওই কাচের চুড়ির জন্য সুইসাইড করেছে বলে তোদের মনে হয়? আমি প্রশ্নটা করে উঠতেই রাকা বলে উঠেছিল, হয়তো তাই, তবু খটকা লাগছে। আসলে কি জানিস স্নেহা, বকুল পিসি আর সুইসাইড, একজন মানসিক রোগী সুইসাইড করে, তাও বকুল পিসির মতো মানসিক রোগী। সুস্থ থাকাকালীন বকুল পিসি তো পুরো স্বাভাবিক থাকতো, নিজের মতো থাকতো, কোনো অভিযোগ ছিল না কারো ওপর, বরং সকলের সাথে কথা বলতে চাইতো। কিন্তু আমরাই তাকে দূরে সরিয়ে রাখতাম। শুধু পাগলামোটা বাড়ত বৃষ্টির দিনগুলিতে। বকুল পিসির কাছে বৃষ্টি যেন অভিশাপ ছিল। বৃষ্টি হলেই নিজেকে ঘরের মধ্যে বন্দি করে নিত বকুল পিসি, তারপর আরম্ভ করত পাগলামো। অস্বাভাবিক হয়ে উঠত ওর আচরণ, চিৎকার করত বিকট, তারপর একসময় হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ত। ওই সময় কোনোভাবেই ওর ঘরে কেউ গেলে ও তাকে চিনতেই পারত না, আঁচড়ে কামড়ে ক্ষত বিক্ষত করে ফেলতো তাকে। একবার ঠাকুমা বকুল পিসির কষ্ট সহ্য করতে না পেরে
ওর ঘরে গিয়েছিল ওই সময়। যখন ঘর থেকে বেরিয়েছিল কপাল ফেটে রক্ত গড়িয়ে পড়ছে ঠাকুমার। বাবা কাকারা সবাই খুব রেগে গিয়েছিল। তখনই চিন্তা ভাবনা করে নিয়েছিল বকুল পিসিকে মেন্টাল অ্যাসাইলামে রেখে চিকিৎসা করাবে। শুধু ঠাকুমা রাজি না থাকায় সিদ্ধান্ত নিতে এত দেরি হয়। জানি না বৃষ্টিতে এত ভয় কেন বকুল পিসির। তুই ভেবে দেখ স্নেহা, গতকালও কিন্তু বৃষ্টি হয়েছিল, আর গতকালই বকুল পিসি সুইসাইড করে। অদ্ভুত মানুষটা, যে কখনো কারোকে কোনোভাবেই জানতে দিল না তার মনের কোণে জমে থাকা অন্ধকারের কথা। রাকার কথাগুলি শুনতে শুনতে অজান্তেই আমি বকুল পিসির মৃতদেহের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেছিলাম। রাকার বকুল পিসিকে আমি প্রথম দেখি বেশ কয়েক বছর আগে, যখন কলেজ ফেরত মাঝে মধ্যে রাকাদের বাড়ি যাওয়া হতো রাকার ছোট কাকার কাছে ইতিহাস পড়তে। যে ঘরটায় পড়তাম তার দুটো ঘর পরে ছিল বকুল পিসির ঘর। দেখতাম ওদের নিচের তলার ধারের ওই ঘরটার জানলার লোহার রডে মুখ লাগিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকত। আমার সাথে চোখাচোখি হলেই হেসে বলে উঠত, কেমন আছো স্নেহা, মন দিয়ে পড়াশোনা করো, পড়াশোনা না করলে জীবন শেষ হয়ে যায়। আমি বলে উঠতাম, ভালো আছো বকুল পিসি? আছি তো, এই তো ভালো আছি বলেই তোমার সাথে কথা বলছি। যখন খারাপ থাকি তখন তো আমি পাগল, আমার সাথে কেউ কথা বলে না। বছর ৩৫ বা ৪০-এর বকুল পিসির টানা টানা দুটি চোখের কোণে দেখতাম চিকচিক করছে জলের ফোঁটা। দেখতাম বকুল পিসিকে, শ্যামবর্ণ রঙের ওপর অদ্ভুত দৃপ্তি, লম্বা ছিপছিপে চেহারার সাথে অনিন্দ সুন্দর মুখশ্রী, যেন শিল্পীর হাতের তুলি দিয়ে আঁকা কোনো পোর্ট্রেট। তৎক্ষণাৎ শাড়ির আঁচলের প্রান্ত দিয়ে চোখের কোণ দুটো মুছে নিয়ে ম্লান হাসি হাসত। কৌতূহল জাগত খুব। রাকার এই বকুল পিসিকে নিয়ে একদিন রাকাকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা রাকা, তোর বকুল পিসি তো বলিস পাগল, তা ওনার পাগল হয়ে যাওয়ার কারণটা কি তা তুই বা তোদের পরিবারের কেউ জানে? এমনি এমনি তো পাগল হয়ে যায় না কেউ, নিশ্চয়ই কোনো কারণ আছে। রাকা তাতে বলেছিল, দেখ স্নেহা, বকুল পিসি শুনেছি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল যখন বকুল পিসির বয়স হবে ওই ১৬ কি ১৭। তারপর দীর্ঘ ৫ বছর পার হয়ে যায়। বকুল পিসি কোথায় গেল, কেন গেল, কার সাথে গেল, কিছুই যখন জানা গেল না তখন সকলেই প্রায় ধরে নিয়েছিল কোনো ছেলের পাল্লায় পড়েই বকুল পিসি ঘর ছেড়ে পালিয়েছে, ও তাকে বিয়ে করে ঘর সংসার সামলাচ্ছে। অবশ্য তা ভাবার কারণ ছিল, আর তা হলো বকুল পিসি যখন বাড়ি ছেড়ে পালায় সাথে করে নিয়ে যায় ঠাকুমার ৫ ভরির একটি সোনার হার। বলিস কি? তারপর কিভাবে ফিরেছিল? আমার প্রশ্নের উত্তরে রাকা যা বলেছিল, যেমনভাবে চলে গিয়েছিল তেমনভাবেই ফিরে এসেছিল একদিন হঠাৎ করে বকুল পিসি। প্রথম ঠাকুমার চোখেই পড়েছিল। আমাদের সদর দরজার ধারের দিকে রোয়া খেয়ে পড়েছিল অজ্ঞান অবস্থায়। পরনে আধ ময়লা জামা কাপড়, মাথার চুলে জটা, সাজের মধ্যে হাত ভর্তি লাল টুকটুকে রেশমি চুড়ি, যা একটা দিনের জন্য খুলে রাখতে দেখিনি বকুল পিসিকে, বা একটাও তার মধ্যে থেকে ভেঙে যেতে দেখেনি। এটাই অবাক লাগতো আমার কাছে। নিজেকে নিয়ে যত না ভাবতো, নিজের ২ হাতে ১২ গাছা করে ২৪ গাছা চুড়ি নিয়ে সব সময় সচেতন ছিল। বলতে গেলে রাকার মুখ থেকেই আমার ওর বকুল পিসি সম্পর্কে এইটুকুই জানা বা শোনা। তবে এই জানার বাইরে অনেকখানি আমি জেনেছিলাম রাকার বকুল পিসির সম্পর্কে, বকুল পিসির কালো মোটা আকারের ডায়েরিটা থেকে, যা আমাকে দিয়েছিল রাকা মঙ্গলদার মোবাইল স্টোরে এসে। বেশ পুরনো আমলের ডায়েরি। রাকাকে জিজ্ঞেস করাতে রাকা বলেছিল, ওটা ওর দাদুর ডায়েরি, ঠাকুমা দিয়েছিলেন হয়তো বকুল পিসিকে। সেদিন বাড়িতে ডায়েরিটা আনার পর বুঝেছিলাম অদ্ভুত একটা আকর্ষণ আছে ওই ডায়েরিটাতে, যা হলো ওই ডায়েরিতে রহস্যময় একটি নারী জীবন। ডায়েরিটা না পড়লে হয়তো জানতেই পারতাম না জাহ্নবী মুখার্জি ওরফে বকুল পিসির জীবনের মর্মান্তিক কাহিনী, যা তাকে একটু একটু করে মৃত্যুর দিকে টেনে নিয়ে গিয়েছিল। বেশ কালো কভারের মোড়া ডায়েরিটা যখন রাকা আমার হাতে তুলে দেয়,
তখন একটা কথাও আমাকে বলেছিল, যা ডায়েরি পড়ার পর আমি নিজেই মনকে এই বলে সান্ত্বনা দিই যে ডায়েরিটা আর না রাখাই ভালো। থাক না, বকুল পিসির লেখা বকুল কথা সকলের অজানা। কি হবে জাহ্নবী রায় ওরফে বকুল পিসিকে কারোর জেনে? দীর্ঘশ্বাস ফেলা ছাড়া যে নারীর জীবনে অবশিষ্ট বলে কিছু ছিল না। শুরু করেছিলাম বকুল বা জাহ্নবীর কাহিনী এক বৃষ্টি ভেজা দিনে আমার ছোট আকারের চারচৌকো ঘরটার দক্ষিণ কোণে রাখা কাঠের টেবিলের ওপর মুখ গুজে। ডায়েরির প্রথম পৃষ্ঠায় সুন্দর হস্তাক্ষরে লেখা, আমি জাহ্নবী, সকলের কাছে বকুল। আমার 3 দাদা আর এক দিদির পরে আমি বকুল, সকলের প্রিয়। বকুল যা চায় তাই পায়। তার মুখে হাসি বাবা মা দাদা দিদি সকলের খুব প্রিয়। মানিকতলার অন্যতম ধনী পরিবার মুখুজ্জে পরিবারের বড় আদরের ছোট মেয়ে জাহ্নবী মুখার্জি। বাবা কৈলাস মুখুজ্জে আর মা মালতী দেবী উভয়ই ছিলেন ঈশ্বর ভক্ত। বাড়িতে নিত্য পূজা দান ধ্যান এই সবের মধ্যে দিয়ে কেটে যেত তাদের জীবন। হয়তো বাকি জীবনটা কেটেও যেত, কিন্তু তাদের জীবনের সব সুখটুকু শুষে নিয়ে একদিন বাড়ি থেকে পালিয়ে যায় তাদের ছোট মেয়ে বকুল। মাত্র 16 বছরের বকুল যে ভালোবাসে অরূপ স্যারের কোচিংয়ে যাওয়ার পথে যে বড় বাড়ির লাগোয়া রোয়াকটা পড়ে তাতে বসে থাকা বখাটে ছেলেগুলির মধ্যে একটিকে। নাম নির্মল। বয়স তার চাইতে 10 কি 12 বছরের বড়। বাপ মা মরা ছেলে। মাধ্যমিক পাশ করে একটি কারখানায় কাজ করে আর বাকি সময় আড্ডা দেওয়া আর মস্তানি করা। অবশ্য তার মধ্যেও গুণ কয়েকটা ছিল যা বকুলকে নির্মলের কাছাকাছি নিয়ে গিয়েছিল। তা হলো ভালো ছবি আঁকতে পারা। এছাড়া পাড়ার নানান আপদে বিপদে তো বটেই, সুখী সংসারের গৃহকোণ, যেমন ফুলসজ্জার কাঠ সাজিয়ে দেওয়া থেকে শুরু করে মৃত ব্যক্তির কপালে চন্দন পরিয়ে তাকে বিদায় জানানো, এই সব কিছুতেই পারদর্শী নির্মল। আর সেই সূত্রেই আলাপ হয়েছিল নির্মলের সাথে বকুলের সুজাতাদের বাড়ি সুজাতার দাদার বিয়ের ফুলসজ্জার খাট সাজিয়ে দেওয়ার সময়। গোলাপ আর রজনীগন্ধা দিয়ে নির্মল খাট সাজাচ্ছিল আপন মনে। বকুল ঘরে ঢুকতেই গোলাপগুলো এগিয়ে দিতে বললে বকুল গোলাপ শুদ্ধ ঝুড়িটা এগিয়ে দিলে স্মিত হাসি হেসে বলে উঠেছিল নির্মল, তোমার নাম বকুল না? অনিমেষের বোন তো? অনিমেষ আর আমি একসাথে পড়েছি, খুব বন্ধুত্ব ছিল অনেকখানি। অনিমেষ পড়াশোনায় বেশ ভালো ছিল। অবশ্য অনিমেষ এখন আমার আর বন্ধু নেই, দেখলেও কথাও বলে না। বকুল নির্মলের কিছু সময় আগের অগোছালো ঘরটাকে পরিপাটি করে সাজিয়ে তোলার অদ্ভুত কৌশলের দিকে তাকিয়ে থেকে বলে উঠেছিল, আপনি খুব সুন্দর সাজান তো। আমি এর আগে কখনো এমন সুন্দর করে ফুলসজ্জার ঘর সাজাতে কারোকে দেখিনি। তুমি কতগুলো ফুলসজ্জার ঘর দেখেছো যে আমার সাজানো দেখে তোমার এত ভালো লাগলো? নির্মলের কথায় সলজ্জ কণ্ঠে বকুল বলেছিল, না মানে দাদাদের আর দিদির শ্বশুর বাড়িতে গিয়ে দিদির ঘরে। তবে সকলের চাইতে এই ঘরটাই সেরা, কারণ আপনি খুব ভালো সাজান। বকুলের কথাগুলি শেষ হওয়ার সাথে সাথে ঘরে ঢুকে এসেছিল সুজাতা। বলে উঠেছিল, তুই শুধু নির্মলদার খাট সাজানো দেখেই অবাক হচ্ছিস? নির্মলদার আরও অনেক গুণ আছে। নির্মলদা ভীষণ সুন্দর আঁকতে পারে। এই যে তুই এমন সুন্দর সেজে দাঁড়িয়ে আছিস, নির্মলদা তোকে এমনটাই এঁকে দেবে এক্ষুনি। ভাবতেই পারবি না কোনটা আসল তুই। এত জীবন্ত আঁকা আঁকে নির্মলদা, কিন্তু ওই পরোপকার করতে গিয়ে সব গুণগুলো হারিয়ে ফেলছে। বকুল দেখেছিল নির্মলকে তার মুখের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। অতি সাধারণ চেহারার বখাটে পরোপকারী ছেলেটাকে কেন জানানি ভালো লেগে গিয়েছিল মুখার্জি বাড়ির সকলের আদরের ছোট মেয়ে বকুল ওরফে জাহ্নবীর। আচ্ছা, যদি কখনো নির্মলের সাথে বকুলের দেখা না হতো,
যদি নির্মলকে দেখে ভালো লাগা কখনো না জাগতো বকুলের মনে, হয়তো বকুলের জীবনটা অন্যরকম হতো। বকুল পিসির ডায়েরির দ্বিতীয় পাতা খুলতেই চোখে পড়েছিল একটা মিষ্টি প্রেমের গল্প, যে গল্প স্থায়ী হয়নি বেশি দিন। হয়তো বকুল পিসির জীবনটা এমন নিদারুণ পরিণতি পাবে বলেই। বকুল পিসি আর নির্মলের সম্পর্কের কথা বড় সুন্দর করে লিখে রেখে গেছে বকুল পিসি নিজেই। এক অভিজাত পরিবারের কিশোরী মেয়ের সাথে এক হত দরিদ্র পরিবারের পুরুষের প্রেম। এমন প্রেমের কাহিনী হয়তো আমরা গল্প, উপন্যাস বা সিনেমাতে অনেক দেখেছি বা পড়েছি, কিন্তু বকুল পিসির জীবন কথা পড়তে গিয়ে কোথাও যেন আমার সম্পূর্ণ নতুন লেগেছিল। মনে হয়েছিল এ কেমন ভালোবাসা, যে ভালোবাসা হারিয়ে ফেলতে হয় এমন নিদারুণ পরিণতির মধ্যে দিয়ে। এ ভালোবাসা নির্ভেজাল ভালোবাসা, যা শুধু একে অপরকে ভালোবাসতেই জানে, কোনো স্বার্থ ছাড়া। এ ভালোবাসা হারতে জানে না, অথচ হেরে যায় পরিস্থিতির চাপে বা সমাজের চোখ রাঙানিতে বা আপনজনদের কঠিন পদক্ষেপে। আর সেই হার স্বীকার করা বড় কষ্টদায়ক, যা ডেকে আনে কারো জীবনে মৃত্যু বা কারো জীবনে দীর্ঘ অবসাদের মধ্য দিয়ে আত্মহত্যা। হয়তো বকুল পিসির জীবনটা অন্যরকম হতে পারত, সুখী সাম্রাজ্যের কোনো সম্রাজ্ঞীর মতো, কিন্তু হলো না। নিজের অজান্তে কখন যেন বকুল পিসি পাড়ার বখাটে ছেলে নির্মলকে মন দিয়ে বসল। পরিবারের সকলের অজান্তে যাতায়াত শুরু করলো সে নির্মলের বস্তির ঝুপড়ি ঘরে। একচালার ঝুপড়িতে নির্মল তার অসুস্থ বুড়ি মাকে নিয়ে থাকত। বকুলের বড় ভালো লাগতো ওই মা ছেলের ঘরটা। নির্মলের কাছে যা বড় আনন্দের বা সুখের মনে হলেও কোথাও যেন অজানা ভয় চেপে বসতো তার মনে। বকুলের তার কাছে আসা যাওয়া নির্মলকে তার নিজের জন্য নয়, বকুলের জন্য ভীত করত। সে চাইতো না তার জীবনের সাথে কোনোভাবে বকুলের জীবন জড়িয়ে যাক, কারণ তার বিশ্বাস ছিল তার ফলাফল মোটেও ভালো হবে না। কিন্তু বকুল শুনলে তো, সে সমাজকে ভয় পায় না, তাই তো একদিন বাবা কৈলাস মুখুজ্জের বাল্যবন্ধু অসীম বিশ্বাসের সাথে দেখা হয়ে গেলে সে প্রথম মিথ্যা কথাগুলো গুছিয়ে বলেই ফেলে সুন্দর করে। অসীম বিশ্বাস বকুলকে বস্তি এলাকায় যাওয়ার পথে হঠাৎ করে তার মুখোমুখি দেখে ফেলে বেশ বিস্ময়ের সাথে প্রশ্ন করে ওঠেন, আরে বকুল, তুই এখানে? এমন জায়গায় তো তোর আসার কথা নয়। তাহলে? সেই প্রথম বকুল বলে ফেলে মিথ্যাটা। কোচিং ফেরত এসেছিলাম এক বন্ধুর কাছে, সামনে মাধ্যমিক পরীক্ষা, তো একটা বই নেওয়ার ছিল কাকু। এসেছিস, আর আসিস না এই এলাকায়, ভদ্রলোকেরা আসে না, দেখছিস না অভদ্র ছোট লোকদের বাস এখানে। অসীম বিশ্বাসের কথাগুলো মোটেও ভালো লাগেনি বকুলের সেদিন। খানিক ভারী কণ্ঠস্বরে বলে উঠেছিল, ভদ্রলোকেরা যখন এই পথে আসে না, আপনি কেন এসেছেন কাকু? আমি না হয় বন্ধুর কাছে বই নিতে, আপনিও কি তাই? অসীম বিশ্বাস বকুলের থেকে এমন প্রত্যুত্তর আশা করেননি। বেশ অপ্রস্তুতে পড়ে গেলে যতটা সম্ভব নমনীয় কণ্ঠস্বরে বলে উঠেছিলেন, তুই ছোট, তাই তোকে এ পথে আসতে বারণ করেছি। আমি বুড়ো হয়েছি, এ পথে চলাচল করতে আমার অসুবিধে নেই, কারো বারণও নেই। তবে বলি মা, বড়দের কথা শুনতে হয়, নইলে পরে গিয়ে পস্তাতে হয়। অসীম বিশ্বাস এরপর দ্রুত চলে গিয়েছিলেন খানিক বিরক্ত হয়েই। বকুল মনে মনে বেশ খানিকটা হেসে ঢুকে পড়েছিল নির্মলের ঝুপড়ি ঘরে। অন্যদিনের মতোই দেখেছিল রোগশয্যায় শায়িত মায়ের শিয়রে বসে কপালে হাত বুলিয়ে দিচ্ছে নির্মল। বকুল বলে উঠেছিল, আমি আবার আজ এলাম, আপনি কিছু মনে করছেন না তো? আমি এলেই আপনার রাগ হয় আমি জানি নির্মলদা, তবে আজ শুধু শুধু আসিনি, আপনার জন্য একটা সুখবর এনেছি, শুনলেই বুঝতে পারবেন। আর তা হলো আমার মেজ দাদার বিয়ে। আপনাকে ফুলসজ্জার খাট সাজিয়ে দিতে হবে। তুমি আমার বাড়িতে কোনো না কোনো অজুহাতে আসো, তা আমি জানি, কিন্তু কেন বকুল,
কেন বুঝতে চাও না আমি অতি সাধারণ একজন কারখানার কর্মী? আজ বাদে কাল কারখানাটা বন্ধ হয়ে যেতে পারে। তখন রোয়াকে বসে আড্ডা মারা আর মাঝে মধ্যে পাড়া প্রতিবেশীর ফাই ফরমাস খাটা ছাড়া আমার আর কিছুই করার থাকবে না। এই আমার পরিচয়, এই আমার দিনলিপি। তুমি আমার চাইতে অনেক ছোট। তোমার আস্ত জীবন পড়ে রয়েছে। কি হবে আমার সাথে তোমার যোগাযোগ রেখে? তুমি বাড়ি যাও, আর আমাকে তোমাদের বাড়ি যেতে বলো না। সেটা ভালো দেখায় না, কারণ তোমাদের পরিবারের চোখে আমি ছোট লোক। নির্মলের কথাগুলি শেষ হওয়ার সাথে সাথে বকুল দ্রুত চটিজোড়া একধারে ছেড়ে ঘরে ঢুকে এসে নির্মলের মুখের বেশ বড় বড় চোখ করে কিছু সময় তাকিয়ে থেকে বলে উঠেছিল, আমি যদি বলি রোজ আমি তোমার কাছে আসব, সেটা আমার ইচ্ছা। তোমার যদি মনে হয় কোনো না কোনো অজুহাত নিয়ে আমি তোমার সামনে এসে দাঁড়াচ্ছি, তা সম্পূর্ণ ভুল। আমার তোমাকে ভালো লাগে নির্মলদা, তাই তোমার কাছে ছুটে ছুটে আসি। কেন বোঝো না তুমি? আমি তোমাকে ভালোবাসি। নির্মল অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে বছর 16 কিশোরীর দিকে। কি বলে মেয়েটা? তার মধ্যেও কি দেখলো যে ওর ওকে ভালো লেগে গেল? দীর্ঘশ্বাস ফেলল নির্মল। দ্রুত বিছানা ছেড়ে উঠে বকুলের খুব কাছে এগিয়ে এসে বলে ওঠে, তুমি আমাকে ভালোবাসো? আমি অবাক হচ্ছি বকুল। আমার মতো অতি সাধারণ এক বখাটে ছেলেকে কেউ ভালোবাসতে পারে? বকুল, এটা তোমার ছেলে মানুষই। একটু বড় হও, বুঝবে এ তোমার ভুল ছিল। আমি বলছি তুমি এমন ভুল করো না। আমাকে তোমার ভালোবাসা তোমাদের পরিবার কখনোই মেনে নেবে না, বিশেষ করে তোমার বরদা অনিমেষ। না, ভুল নয়, সত্যি আমি তোমাকে ভালোবাসি, আর জীবনের শেষ দিন পর্যন্ত আমি তোমাকেই ভালোবেসে যাব নির্মলদা। আর একটা কথা, তুমি আমার বরদাদাকে ভুল ভাবছো। আমার ইচ্ছে, আমার ভালো লাগা, এগুলোর কোনোটাতেই সে কখনো আপত্তি করেনি আর করবেও না। এখন তুমি বলো, মেজদাদার ফুলসজ্জার খাট তুমি সাজিয়ে দেবে কি না? আমি কিন্তু না শুনবো না, তোমার অপেক্ষায় থাকবো। তুমি আমাদের বাড়ি গিয়ে সুন্দর করে সাজিয়ে দিও খাটটা। নির্মল কোনো প্রত্যুত্তর দেয় না, শুধু ছোট্ট নিঃশ্বাস ফেলেছিল। হয়তো মন তার সাড়া দিতে চেয়েছিল বকুলের ডাকে। বকুল সেদিন ফিরে এসেছিল নির্মলকে অদ্ভুত বাঁধনে আবদ্ধ করে, যার জন্য মনে হাজারো দ্বিধা নিয়ে বকুলের ডাকে সাড়া দিয়ে নির্মল উপস্থিত হতে চেয়েছিল মুখুজ্জে বাড়ির মেজ ছেলে নিখিলেশ মুখার্জির বিয়েতে। হাজার খানেক লোকের আমন্ত্রণ, এলাহি ব্যাপার। সকাল থেকে সারা বাড়ি জুড়ে লোক সমাগম হয়েই চলেছে। সময় এগুতে থাকে। বিকেলের দিকে ফুলসজ্জার খাট সাজিয়ে দেওয়ার জন্য নির্মলকে আমন্ত্রণ জানিয়ে এসে ক্রমাগত অপেক্ষা করতে থাকে বকুল। মাঝে বড় বৌদি শান্তা, বড় দাদা অনিমেষ, এরা সকলেই একবার করে জিজ্ঞেস করে গেছে, ফুলসজ্জার খাট সাজানোর লোক কোথায়? সন্ধ্যা পেরিয়ে গেলেই তো রাত নামবে, এত দেরি করলে তো হবে না। বকুল নিরুত্তর থেকেছিল। সময় গড়িয়ে চলে রাত নামে। বড় বৌদি শান্তা জোর করে আদরের ননদটিকে সাজিয়ে দিয়েছে বটে, কিন্তু ননদের মন যেন কাকে খুঁজে বেড়াচ্ছে। প্রশ্নটা তাই করেই বসে, বকুল, কি হয়েছে তোমার? জানি খাট সাজানোর লোকটা আসেনি বলে বাড়ির সকলেই তোমাকে বকাঝকা করছে, কিন্তু তা বলে আজ তোমার মেজদার বউ ভাত, তোমার মুখ ভার কেন? শরীর খারাপ নাকি মন খারাপ? বকুলের ইচ্ছে হয় না উত্তর দিতে, তবু দেয়, ও কেন এলো না বৌদি? কার কথা বলছো বকুল? তোমার আর কোনো বন্ধুর আসার কথা ছিল কি? কারণ সকলেই তো এসেছে, আমি দেখলাম। তোমার খোঁজ করছিল, বললাম সেজেগুজে আসবে। শান্তা উত্তরটা দেওয়ার সাথে সাথেই আচমকা অবুঝ মনের কোণে জমে থাকা কথাগুলো মুখ থেকে বেরিয়ে আসে বকুলের। বৌদি, আমি কারোকে চাই না এখন। আজ আমাকে এখনই ওর কাছে একবার যেতে দাও। ও কেন এলো না আমাকে জানতেই হবে। আমি জানতাম ও আমার কথা ফেলতে পারবে না, ঠিক আসবে,
কিন্তু কোথায় এলো? আমি কি তাহলে ভুল ভেবেছিলাম? কান্নায় ভেঙে পড়ে বকুল। শান্তা অবাক হয়ে তাকিয়ে থাকে তার ছোট ননদটির দিকে। বড় বৌদি, আমি কথা দিচ্ছি এক্ষুনি চলে আসব, শুধু একবার আমাকে যেতে দাও। আমার জানার দরকার ও কেন এলো না। বকুল, তুমি এখনো বলছো না তুমি কার কথা বলছো? আমি অবাক হচ্ছি এই ভেবে তোমার কাছে বাড়ির এত আত্মীয় স্বজন বন্ধু ছেড়ে কাকে এত প্রয়োজন পড়লো যার কাছে তুমি এখন যেতে চাইছো? আশ্চর্য। তাছাড়া আমি এত রাতে তোমাকে একা বাড়ি থেকে বার হতে দিতে পারি না। তোমার দাদারও তো বটেই, তোমার বাবা মা সকলেই রাগ করবেন। বকুল শান্তার হাত দুটো চেপে ধরে কাতর স্বরে বলে উঠল, বড় বৌদি, আমি একজনকে খুব ভালোবাসি। সে আসবে বলেছিল, কিন্তু এলো না কেন তা আমাকে জানতে হবে না বলো? আমি যে তার অপেক্ষাতেই বসে আছি। না বকুল, আমি তোমার এমন আবদার মানতে পারলাম না। আমি এখন আসছি। বাড়ি ভর্তি লোক, তাই এমন কোনো অসভ্যতা করো না যা দেখে সকলে বিরক্ত হয়। আমি বলছি যখন, তখন তুমি তাড়াতাড়ি নিচে চলে আসবে। শান্তা চলে যায়। বকুল ভাবতে থাকে, আর অনেক ভেবে সিদ্ধান্তটা নিয়েই ফেলে বকুল। বড় বৌদি শান্তা চলে যাওয়ার কিছু সময় পরে সেও বেরিয়ে পড়ে সকলের অলক্ষ্যে মুখুজ্জে বাড়ির পেছনের দরজা দিয়ে। একাকী শুনশান রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বকুল কিছু সময় পর এসে দাঁড়িয়েছিল নির্মলের ঝুপড়ি ঘরের কিছুটা দূরে। ও কি, অত লোক কেন? নিজেকে প্রশ্নগুলো করতে করতে এক পা করে এগিয়ে গিয়েছিল। স্ট্রিট লাইটের আলোয় যতদূর দেখা যায় দেখেছিল নির্মলের ঝুপড়ির সামনে কিছু লোকের ভিড়। এগিয়ে যায় দ্রুত বকুল। ভিড় ঠেলে এগিয়ে যেতে দেখতে পায় নির্মলকে মৃত মায়ের খাটের সামনে স্তব্ধ হয়ে বসে থাকতে। বকুল দীর্ঘশ্বাস ফেলে। নিজের অজান্তে সে কত কিনা ভেবে ফেলেছিল তার নির্মল দাকে নিয়ে। অনুতপ্ত হয় ভাবতে গিয়ে। মাসখানেক সময় পার হয়ে গেছে। এখন আর নির্মলের সাথে বকুলের কোনো দূরত্ব নেই। ওরা অসমবয়সী হয়েও একে অপরকে ভালোবেসে ফেলেছে নিজেদের অজান্তেই কখন। নির্মলের কারখানাটা এখন চালু রয়েছে। বকুল খুব খুশি। নির্মল আর রোয়াকে বসে আড্ডা না মেরে তার অবসরে তার কথা মতো ঘরে বসে এঁকে চলে একের পর এক ছবি। বকুলকে সে বারবার আঁকতে চেয়েছে, কিন্তু বকুল রাজি হয়নি। কিন্তু সেদিন কি হলো, আপাদমস্তক বৃষ্টিতে ভিজে বকুল এসে দাঁড়ালো নির্মলের ঝুপড়ি ঘরের খোলা দরজায়। নির্মল প্রথমটা বেশ অবাক হয়েছিল, তারপর কখন যেন তার মুগ্ধ চোখের দৃষ্টি থেমেছিল সাদা সালোয়ার কামিজ পরা কিশোরী বকুলের সুনিপুণ মুখশ্রীর দিকে। সিক্ত শরীরে সদ্য কিশোরী বকুলকে যেন সেই মুহূর্তে নির্মলের মনে হয়েছিল কোনো রূপকথার রাজকন্যা, যে তার রাজমহল থেকে নেমে এসে তার দরজায় এসে দাঁড়িয়েছে আপন খেয়ালে। আজ আমাকে আঁকবে নির্মলদা, ঠিক এমন করে বৃষ্টি ভেজা শরীরে? সম্বিত ফেরে নির্মলের। নিজের দৃষ্টিকে দ্রুত সংবরণ করে বলে উঠেছিল, বাড়ি যাও বকুল, এত বৃষ্টির মধ্যে এভাবে আসা তোমার উচিত হয়নি। তোমার বাড়ির লোকেরা চিন্তা করবেন। বকুল মুহূর্তের মধ্যে ঝুপড়ি ঘরটার মধ্যে ঢুকে পড়ে। তারপর দ্রুত এগিয়ে যায় দাঁড়িয়ে থাকা দীর্ঘকায় পুরুষটির দিকে। জড়িয়ে ধরে তাকে নিবিড় করে আবেগপূর্ণ কণ্ঠস্বরে বলে ওঠে, আমি যাব বলে তো আসিনি। আচ্ছা, আমাকে তুমি কোনোদিন এভাবে চাও না নির্মলদা? আমার যে ভীষণ তোমাকে এভাবে পেতে ইচ্ছে করে। আদর করো না নির্মলদা, আমাকে আদর করো। আমি সব ভুলে যেতে পারি তোমার একটু ছোঁয়া পেলে। কেন তুমি বোঝো না আমার মনের কথা? কেন ছুটে ছুটে আসি তা কি বোঝাতে হবে তোমায়? আমাকে তোমার করে নাও নির্মলদা, আমি আর পারছি না। আমার শরীর তোমাকে চাইছে নির্মলদা, আমাকে তুমি জড়িয়ে ধরো প্লিজ নির্মলদা, প্লিজ। আমি তোমার, শুধু তোমার বকুল হয়ে বাঁচতে চাই। বকুলের শরীরের স্পর্শে নির্মলের সর্বশরীর কেঁপে উঠল।
অবাধ্য দুটি হাত অজান্তে স্পর্শ করল সেই প্রথম বছর 16 কিশোরী মেয়েটির শরীরে। থরথর করে কেঁপে উঠল বকুলের দুটি ঠোঁট। নির্মলের ঠোঁট দুটি স্পর্শের সাথে সাথে কখন যেন দুজনে একে অপরের মধ্যে হারিয়ে ফেলল ওরা নিজেদের। কতটা সময় পার হয়ে গিয়েছিল তা জানা নেই। ভালোবাসার প্রথম স্বাদ যে বড় মধুর তা দুজনেই প্রথম উপলব্ধি করেছিল অনন্ত সময় নিয়ে। বড় দাদা অনিমেষ অসীম কাকুর কাছ থেকেই কোনো এক সময় জেনে ফেলেছিল বকুলের বস্তি এলাকায় যাতায়াতের কথা। শুনেই সোজা বাবা মায়ের ঘরে ঢুকে এসে বেশ উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি জুড়ে দেয়। বাবা কৈলাস মুখুজ্জে আর মা মালতী দেবী উভয়ই বেশ অবাক হন। অনিমেষ সোজাসুজি কৈলাসবাবুকে উদ্দেশ্য করে বলে ওঠে, বাবা তুমি বা মা কেন যে বকুলের ব্যাপারে এত উদাসীন জানি না। শুধু তোমাদের দোষ দেব কি, আমরাও তো ওর ব্যাপারে উদাসীন, তাই জন্যই তো ও এখন ওই বস্তি এলাকায় যাতায়াত শুরু করেছে। ভাবতে পারো তোমরা, আমাদের বাড়ির মেয়ে হয়ে ও বস্তি এলাকায় যাতায়াত করে? সে কথা বলল কে? অসীম কাকু আমাকে ডেকে। তাতে কি হয়েছে অনিমেষ? হয়তো কোনো বন্ধুর বাড়ি যায়, তাতে এত রাগারাগি করার কি আছে? মা মালতী দেবী কথাগুলি তার স্বভাব সুলভ শান্ত কণ্ঠস্বরে বলে উঠলে অনিমেষ আরো বেশি রেগে ওঠে। বলে ওঠে, মা, বকুল বড় হচ্ছে, জানি ও তোমাদের ছোট মেয়ে, আমাদের আদরের ছোট বোন, কিন্তু তা বলে ওর ভুলগুলো এভাবে চোখ বন্ধ করে মেনে নেওয়া কখনো উচিত হচ্ছে না। আমি কাল থেকে রঘুদাকে বলবো ওকে স্কুলে আর কোচিংয়ে দিয়ে আসবে আর নিয়ে আসবে। তুমি বা বাবা এতে আমাকে বারণ করো না। বকুলের ভালো যাতে হয় তা আমাকে দেখতেই হবে। ও অনেক ছোট, কোনো ভুল করার আগে ওকে শুধরে দিতে হবে। বেশ, তাই করো। তোমাদের ছোট বোন, ওর ভালো মন্দ দেখার অধিকার তোমাদের শতভাগ আছে। বলে উঠেছিলেন বাবা কৈলাস মুখুজ্জে। আর তারপর থেকে বকুলের এক প্রকার যাতায়াত বন্ধ হয়ে গেল নির্মলের কাছে। কিন্তু ভালোবাসা যেখানে গভীর সেখানে কোনো বাধাই নয়। একদিন রঘু দাদাকে বাড়িতে পাঠিয়ে দিয়ে আবারও বকুল উপস্থিত হলো নির্মলের কাছে। নির্মলদা, আমি বকুল। ঝুপড়ির বন্ধ দরজায় কয়েকবার টোকা দিতেই দরজাটা খুলে গেলে নির্মল হাসি হাসি মুখ করে বলে ওঠে, বকুল, এতদিন পর। আমি ভেবেছিলাম তোমাদের ফোনে ফোন করব, কিন্তু যদি বাড়ির অন্য কেউ ধরে তাই বুঝি আমার কোনো খোঁজ নেবে না? তাই তো নির্মলদা। কেন বলছো না? বকুল, আমি তোমাকে ভালোবাসি না, তুমি আমার সাথে যোগাযোগ রেখো না। আমি জানি তুমি আমাকে চাও না, আমি কেবল ফিরে ফিরে আসি। ঝুপড়ির দরজা ঠেলে ঘরে ঢুকে পড়ে নির্মলের কথাগুলি শেষ হবার পূর্বেই বেশ অভিমানের সুরে কথাগুলি বলতে গিয়ে বকুলের চোখ চলে যায় একটি বেশ বড় সড়ো আকারের পোর্ট্রেটের দিকে। রংতুলির আঁচড়ে বড় জীবন্ত সেই পোর্ট্রেট। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে বকুল। বৃষ্টি ভেজা সাদা সালোয়ার কামিজে ঢাকা এক কিশোরীর শরীরে অপরূপ ছবি। ভাষাহীন হয়ে পড়ে বকুল। এই 1 মাস তুমি আমার কাছেই ছিলে বকুল। তোমার কথা মতো আর রোয়াকে গিয়ে আড্ডা না মেরে কারখানা থেকে ফিরে একটু একটু করে তোমার এই ছবিটা আমি এঁকেছি। জানি না আমার বকুলকে আমি কতটা ফুটিয়ে তুলতে পেরেছি, কিন্তু চেষ্টা করেছি আপ্রাণ। তুমি আমাকে এত সুন্দর করে আঁকলে কি করে নির্মলদা? তবে একটা ভুল আছে, ওই যে 2 হাতে লাল টুকটুকে রেশমি চুড়ি পরিয়েছ তোমার বকুলকে, কিন্তু তোমার বকুল তো কোনোদিন রেশমি চুড়ি পরে না। পরবে, আমি কিনে দেব। আমার বকুলের হাতে লাল রেশমি চুড়ি বড় সুন্দর দেখাবে। নির্মলের মুখের দিকে তাকালো বকুল। কিছু সময় আগেও যে অভিমানের পাহাড় তার মনের মধ্যে জমা হয়েছিল তা মুহূর্তে কর্পূরের ন্যায় উবে গেলে সলজ্জ কণ্ঠে বকুল বলে ওঠে, একটা কথা বলবো নির্মলদা? নির্মল স্মিত হাসি হেসে বলে ওঠে, বলো। আমাকে তুমি বিয়ে করবে? আচমকা বজ্রপাত হলে যেমনটা মানুষ চমকে ওঠে, নির্মলও চমকে ওঠে তেমনটাই। বলে ওঠে, বকুল, তুমি নাবালিকা,
তোমার এখনো বিয়ের বয়স হয়নি। তাতে কি, কে খবর রাখবে আমার 18 বছর বয়স হয়নি? বেশ দৃঢ় স্বরে কথাগুলি বকুল বলে উঠলে নির্মল বলে ওঠে, না বকুল, এমন অন্যায় কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। তুমি আরও একটু বড় হও, আমি নিজে তোমার বাবা মায়ের কাছে গিয়ে তোমাকে চেয়ে নেব। একটু ধৈর্য ধরো। নির্মলদা, আমি এই কয়েকদিনে ভালো করে বুঝে গেছি আমার সাথে তোমার বিয়ে আমাদের বাড়ির কেউ মেনে নেবে না। তার চাইতে আমাদের পালিয়ে যাওয়া অনেক ভালো। তুমি জানো না, আমাকে পাহারা দেওয়ার জন্য দাদার রঘুদাকে ঠিক করেছে। এরপরেও তুমি ভাবো তোমার সাথে আমার বিয়ে দেবে ওরা? আমাকে নিয়ে তোমাকে পালাতে হবে অনেক অনেক দূরে, যেখানে ওরা কেউ থাকবে না, শুধু আমি আর তুমি। বকুলের কথাগুলির প্রত্যুত্তরে নীরব থেকে গিয়েছিল নির্মল। বকুল তখনও জানত না সে ভুল করছে নাকি ঠিক। তবে নির্মল তাকে ভালোবেসেছিল, আর সে ভালোবাসায় কোনো খাদ ছিল না তা নিশ্চিত করে বলা যেতেই পারে। হয়তো এই ভালোবাসা চিরস্থায়ী হতো যদি না বকুলের নিজের কারোর সেন নজর পড়ত। বকুল পিসি কেন বৃষ্টিকে ভয় পেত? কেন নিজের দুহাত ভরা লাল রেশমি চুড়িগুলো বুকের এক একটি পাঁজরের ন্যায় আগলে রাখত? সে উত্তর খুঁজে পেতেই আমার বকুল পিসির ডায়েরি পড়া, আর তা পড়তে গিয়ে শিউরে উঠেছিলাম যখন দেখেছিলাম বড় বড় হরফে বকুল পিসি তার জীবনের এই ভয়ঙ্কর পরিণতির জন্য তার বরদাদা অনিমেষ মুখার্জিকেই দায়ী করে গেছেন। কিন্তু কেন? গল্পের শেষে তা পরে জেনেছিলাম। বলতে গেলে বলা যায় অতি সাধারণ ঘরের বস্তি এলাকায় বড় হয়ে ওঠা নির্মল কখনো চায়নি 16 বছরের এক কিশোরী বকুলকে নিয়ে পালিয়ে যেতে। তার প্রাপ্তবয়স্ক মন তাকে বারবার বারণ করেছিল এটা অন্যায়। কিন্তু সেদিন রাতে সব ন্যায় অন্যায় দূরে সরিয়ে মন বলেছিল, হোক না অন্যায়, তবু বকুল তো তার হবে। বকুলকে তো সত্যি সে ভালোবাসে, আর সেই ভালোবাসা সে কখনোই হারাতে চায় না। বকুলকে হয়তো সে রাজকীয় সুখ দিতে পারবে না, কিন্তু ভালোবাসা দিয়ে আগলে রাখতে তো পারবে। রাত তখন কটা হবে? প্রায় 9টা। বকুল এসে দাঁড়িয়েছিল নির্মলের ঝুপড়ির খোলা দরজার সামনে, কাঁধে একটি ব্যাগ। নির্মল বেশ অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, তুমি এত রাতে বকুল? আমাদের পালিয়ে যেতে হবে নির্মলদা। পালিয়ে কোথায় যাব? তুমি পালিয়ে যাওয়ার অর্থ বোঝো? তুমি অনেক ছোট। তোমাকে নিয়ে আমার পালিয়ে যাওয়ার মানে আইনের চোখে অন্যায়। আমার জেল হয়ে যেতে পারে। তুমি এখন বাড়ি যাও, ঠান্ডা মাথায় চিন্তা করো। তাছাড়া বাবা মা দাদাদের ছেড়ে তোমার এভাবে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি। তারা চিন্তা করছেন, হয়তো অসুস্থ হয়ে পড়তে পারেন। তুমি ফিরে যাও। নির্মলের কথাগুলির প্রত্যুত্তরে ছোট নিঃশ্বাস ফেলে বকুল বলে উঠেছিল, কোথায় যাব নির্মলদা? বাড়ির সকলে জেনে গেছে আমার আর তোমার সম্পর্কের কথা। এখন আমার ফিরে যাওয়া মানে চিরকালের জন্য তোমার আর আমার সম্পর্কের ইতি। তাই আমি ফিরে যাব না। ওরা খোঁজাখুঁজি করুক, যা ইচ্ছা তাই করুক, আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাব না। আর অসুস্থ, বাবা মা অসুস্থ হলে দাদা বৌদিরা সকলে মিলে সুস্থ করে তুলবে। অত ভাবনার কিছু নেই। বরং আমি আর তুমি পালিয়ে যাব অনেক দূরে, কেউ খুঁজে পাবে না। এখন শীঘ্রই আমাদের পালিয়ে যেতে হবে। আর চিন্তা করো না, বাড়ি থেকে বের হওয়ার সময় মায়ের সোনার হারটা আলমারি থেকে নিয়ে বেরিয়েছি। টাকার অভাব হবে না আমাদের, এবার চলো। কিন্তু বকুল। কোনো কিন্তু নয় নির্মলদা, আমরা পালিয়ে যাব অনেক দূরে। আর যদি তুমি আমার সাথে যেতে না চাও, আমি নিজেকে নিজেই শেষ করে দেব, তবু বাড়ির লোকেদের সামনে গিয়ে দাঁড়াবো না। নির্মল স্থির নিশ্চল, ভেবে পেল না এই কিশোরী মেয়েটিকে নিয়ে পালিয়ে যাওয়া কতটা অন্যায় হবে। কিন্তু মেয়েটাকে সে যে নিজেও খুব ভালোবাসে। তাই হোক, জীবনে একটা ভুল সিদ্ধান্ত নেওয়া। দোষ কোথায় একে অপরকে ভালোবেসে পালিয়ে যাওয়ার মধ্যে? নিজের অজান্তে নির্মল মনের মধ্যে থাকা সুপ্ত ইচ্ছেটাকে বাস্তবায়িত করার আগে বলেই ফেলল, চলো, তোমার কথাই থাক।
এরপর কয়েকটা পৃষ্ঠা বাদ, তারপর বকুল পিসির জীবনের এক নারকীয় অধ্যায়ের শুরু, যা বকুল পিসি লিখে রেখে গেছেন তার ডায়েরিতে। হয়তো এই পরিণতির জন্য কোনোভাবে দায়ী ছিল না নির্মল, কিন্তু জীবনের চলার পথে হঠাৎ করে এসে পড়া অজানা পরিস্থিতি ওদের দুজনের জীবনকে তছনছ করে দেয়। শহর কলকাতা থেকে নির্মলের হাত ধরে বকুল পাড়ি দেয় সুদূরের পথে। বিয়ে করে দুজনে একটি কালী মন্দিরে। সদ্য বিবাহিতা বকুলের মন তখন পাখির মতো স্বাধীন। তার কিশোরী মনের অলিতে গলিতে তখন শুধু একটাই নাম, নির্মল। নির্মলের সাথে পা মিলিয়ে চলতে চলতে প্রথম কোন জায়গাটায় গিয়ে পৌঁছেছিল তা মনে করতে পারে না বকুল। পারবেই বা কী করে? পাগল করার অভিপ্রায়ে দাদা বৌদিরা তাকে ক্রমাগত কী সব ওষুধ খাওয়ায় তা কে জানে। ভুলে যায় যে সে সব কিছু, ভুলে যায় নির্মলের সাথে কাটানো প্রতিটি সুন্দর মুহূর্ত। হয়তো দাদার বৌদিরা তার মনে নির্মলের উপস্থিতি কোনোভাবেই সহ্য করেনি, তাই পাগল করে রাখার অভিপ্রায়। তবু মনে করতে হবে। অনেক চেষ্টায় মনে করতে পারে। গ্রামটার নামটা পলাশডাঙ্গা। নির্মলের সাথে প্রথম তো সে ওই গ্রামটাতেই গিয়েছিল। রাঙা মাটির পথ পার করে নির্মলের এক বন্ধুর বাড়ি। বন্ধুর নাম বলাই। কেমন যেন অশ্লীল তার দুটি চোখের চাহনি। মোটেও ভালো লাগতো না বকুলের। ওর স্ত্রী চাপা বেশ ভালো ছিল, বয়সে তার থেকে খানিকটা বড়, বেশ মিশুকে স্বভাবের। খুব সহজেই বকুলকে নিজের বোনের মতো করে কাছে টেনে নিয়েছিল, কিন্তু বলাই তাকে নিয়ে সমস্যা দেখা দিয়েছিল বকুলের জীবনে। আর সে সমস্যা বলাইয়ের চরিত্র দোষ। নির্মল যেদিন প্রথম বকুলকে সাথে করে নিয়ে বলাইয়ের কাছে তার বাড়িতে আশ্রয় চাইতে এসেছিল, তখন বলাই এক কথায় রাজি হয়ে গিয়েছিল। তার প্রধান কারণ বকুল। বছর 35-এর বলাইয়ের চোখ আপনা হতেই স্থির হয়েছিল সেই মুহূর্তে 16 বছরের কিশোরী বকুলের শরীরের দিকে। 16 বছরের কিশোরীর শরীর তার মনের মধ্যে দুষ্ট অভিসন্ধির সৃষ্টি করেছিল, যা খানিকটা হলেও স্ত্রী চাপা বুঝেছিল। তাই দুদিন বাদে নির্মলকে আলাদা ডেকে নিয়ে গিয়ে বলে উঠেছিল, নির্মলদা, আপনাকে একটা কথা বলছি। আপনার হয়তো ভালো লাগবে না, হয়তো ভাববেন আমি আপনাদের এ বাড়িতে থাকা পছন্দ করছি না। তা কিন্তু মোটেও নয়। আমি বকুলকে ভীষণ ভালোবাসি, তাই ওর কোনো ক্ষতি হোক তা আমি চাই না। ক্ষতি? বকুলের আবার কি ক্ষতি হবে চাপা বৌদি? নির্মলদা, বকুল নাবালিকা। আপনি ওকে নিয়ে পালিয়ে এসেছেন এবং বিয়েও করেছেন। এসব কথা আপনি আপনার বন্ধুকে বলেছেন বিশ্বাস করে, কিন্তু আপনার বন্ধু কি আদৌ বিশ্বাসযোগ্য বলে আপনার মনে হয়েছিল? মোটেও নয়। ও আপনার আর বকুলের সম্পর্ক ভেঙে তছনছ করে দেবে। বকুলকে আলাদা করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করবে আপনার জীবন থেকে। তার কারণ ওর নজর গেছে বকুলের দিকে। আমি হতভাগী। আমার স্বামী আমার দিকে ফিরেও তাকায় না, কারণ আমি ওকে সুখ দিতে পারি না। তাহলে হয়তো এমন হতো না। সে যাই হোক, আপনি যত তাড়াতাড়ি পারেন বকুলকে নিয়ে চলে যান। ভাববেন না আমি আপনাদের তাড়িয়ে দিচ্ছি। আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী। আমি কখনোই চাইব না বকুলের কোনো ক্ষতি হোক। নির্মলের কথাগুলি শেষ হওয়ার সাথে সাথে নিচু কণ্ঠস্বরে কথাগুলি বলে চাপা চলে গিয়েছিল, আর সাথে সাথে নির্মলের মনের কোণে রেখে গিয়েছিল গভীর প্রশ্ন, চাপা যা বলে গেল তা কি আদৌ সত্য? চাপা যে সত্যি বলেছিল তা কয়েক মাসের মধ্যেই ভালো মতো টের পেয়ে গিয়েছিল নির্মল। যখন রাতারাতি একটি ব্যাগ তৈরির কারখানায় নির্মলের চাকরিটা নিজ চেষ্টায় জোগাড় করে দিয়ে একদিন রাতের দিকে আকণ্ঠ মদ খেয়ে নির্মলকে তার ঘরে ডেকে এনে বেশ গদগদ স্বরে বলাই বলে উঠেছিল, দেখ নির্মল, আমরা ছেলেবেলার বন্ধু। কলকাতায় থাকাকালীন আমরা একসাথে রোয়াকে আড্ডা মেরেছি কত। একটা বিড়িতে দুজন সুখ টান মেরেছি, এমনকি দুজনে পাশাপাশি বসে
সিনেমা হলে ব্লু ফিল্ম দেখেছি কত গভীর রাত পর্যন্ত। সেসব দিন কোথায় গেল? তুই কলকাতায় থেকে গেলি, আর আমি ঠাকুরদার সম্পত্তি পেয়ে চাপাকে বিয়ে করে বসবাস শুরু করলাম এই পলাশডাঙায়। তোর সাথে দেখা সাক্ষাৎ বন্ধ হলো। ভাবতেই পারিনি তুই আমার কাছে আসবি কখনো। সে যাই হোক, আজও তোর জন্য আমার বুকের মাঝে একটা খালি জায়গা আছে। তাই তো আমার বাড়িতে তোর থাকার ব্যবস্থা করে দিলাম, সাথে কারখানায় চাকরিটা। তুই ভাই ভুলেও অন্য কোথাও যাস না। বুঝিস তো, এই সমাজে অমন তোর বউটার মতো ডবকা শরীরের বাচ্চা মেয়েকে নিয়ে ঘুরে বেড়ালে তোকে বিপদে পড়তে হতে পারে। তাই বলি কি, মনের আনন্দে আমার বাড়িতে থাক তোরা। তোর ওই তুলে নিয়ে আসা কচি মালটাও ভালো থাকলো, তুইও ভালো থাকলি। নির্মল অবাক হয়ে গেল বলাইয়ের বকুলের উদ্দেশ্যে নিম্নমানের শব্দের ব্যবহার দেখে। নিজের রাগের বহিঃপ্রকাশ করলেও করতে পারত, কারণ বলাই যে সকল শব্দ বকুলের উদ্দেশ্যে ব্যবহার করে সেই মুহূর্তে তা মোটেও সম্মানজনক ছিল না নির্মলের কাছে। কিন্তু বলাই প্রকৃতিস্থ ছিল না বলেই নির্মল নীরব থেকে গিয়েছিল, কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয় না। বলাই যখন ফিসফিস করে কদর্য ভাষায় আরও কয়েকটি কথা বলে ফেলে। দেখ নির্মল, ও মেয়েটাকে নিয়ে তুই শুধু ফুর্তি করবি তা কিন্তু হবে না। আমি তোর চাকরি করে দিয়েছি, সাথে আমার বাড়িতে তোর থাকার ব্যবস্থা, এই সব কিছুও করেছি। তা শুধু তোর জন্য নয়, ওই শালির জন্য। কাল চাপা থাকছে না, মেয়েটাকে আমার ঘরে কাল পাঠিয়ে দে ভাই। দেখার ইচ্ছা বড় হচ্ছে, তুই ওই মেয়েটার মধ্যে কি খুঁজে পেলি। না, এবার সহ্যের বাইরে চলে গিয়েছিল। রাগে শরীরটা থরথর করে কেঁপে উঠেছিল নির্মলের। সজোরে একটা চড় বলাইয়ের গালে বসিয়ে দিয়ে ওর জামার কলারটা চেপে ধরে নির্মল কঠোর স্বরে বলে উঠেছিল, তুই যেহেতু আমার এককালের বন্ধু ছিলিস, তাই তোকে কিছু বললাম না, নইলে মাটিতে পুঁতে ফেলতাম বলাই। তোর সাহস কি করে হলো বকুল সম্পর্কে এমন কথাগুলো বলার? মনে রাখিস, বকুল আমার স্ত্রী। ওর সম্পর্কে বলার আগে 10 বার ভাববি। নির্মলের কথাগুলির প্রত্যুত্তরে বক্র হাসি হেসে ডান গালের নির্মলের এঁকে দেওয়া 5 আঙুলের দাগের ওপর হাতটা ঘষতে ঘষতে বলাই বলে উঠেছিল, স্ত্রী? বকুল তোর স্ত্রী? হাসালি নির্মল, শালা তুই ব্যাটা বুড়োধারী, তোর আবার বউ ওই বাচ্চা মেয়েটা। তুই তো ওকে ভোগ করে সেই তো ফেলে দিবি, তাহলে আমাকে ভাগ দিতে তোর দোষ কোথায়? আর যদি তাতে রাজি না হোস, আমি থানায় গিয়ে সব জানাবো। তুই একটা নাবালিকা মেয়ে নিয়ে আমার বাড়িতে উঠেছিস, তারপর না হয় বুঝে নিস। নির্মল আর কোনো প্রত্যুত্তর দেয়নি। মনস্থির করে নিয়েছিল যে রাত পোহালেই বকুলকে নিয়ে সে চলে যাবে অন্য কোনোখানে, কিন্তু তা হওয়ার ছিল না ওদের জীবনে। বকুল, আমাদের কাল এ বাড়ি থেকে চলে যেতে হবে। কেন এমন বলছো? চাপাদি তো খুব ভালো, বলাইদা মন্দ হলেও চাপাদিকে ভয় করে, তাই তুমি কোনো চিন্তা করো না। চিন্তার আছে বকুল, তুমি নাবালিকা, আমার সাথে তোমার বিয়ে, পালিয়ে আসা, এসব পুলিশ মানবে না, আমাদের দেশের আইন মানবে না। আমার জেল অবধারিত, তাই চলো আমরা ফিরে যাই। তোমার বাবা মা দাদারা সকলে চিন্তা করে কুল কিনারা পাচ্ছে না তুমি কোথায় গেলে। এই অবস্থায় বাড়ি ফিরে যাওয়াই ভালো। রাতে বলাইয়ের বাড়ির একফালি ঘরটাতে নির্মল আর বকুলের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল চাপা। ঘরটির একধারে কাঠের চৌকির ওপর দুজনে পাশাপাশি শুয়ে বকুল নীরব থেকে গেল। নির্মলের প্রতি তার অগাধ বিশ্বাস, আর সে বিশ্বাসের ওপর সে নিজেকে ছেড়ে দিয়েছিল। পরের দিন সকাল হতেই নির্মল বকুলকে নিয়ে চলে যেতে উদ্যত হলে বলাই উপস্থিত হয়েছিল নির্মলের ঘরে সম্পূর্ণ অন্য মানুষ হয়ে। ঘরে ঢুকে সে নির্মলের হাত দুটো চেপে ধরে বলে উঠেছিল, ভাই নির্মল, কিছু মনে করিস না, গতকাল পেটে অনেকখানি পড়ে গিয়েছিল, তাই অমন উল্টোপাল্টা বকে ফেলেছি। তুই এভাবে চলে যাস না। আমি তোকে কথা দিচ্ছি, আমি তোকে আর বকুলকে কোনোভাবে বিরক্ত করব না। তোরা থাক, যতদিন পারিস থাক। বলাইয়ের অদ্ভুত সুন্দর অভিনয়ের কাছে হার মানল নির্মল, রাজি হলো থাকতে। তবে কোনোভাবে সে যেন বকুলের দিকে কুদৃষ্টি নিক্ষেপ না করে সেই শর্তে। বলাই শর্তে তৎক্ষণাৎ রাজি হয়।
আর মনে মনে বকুলের উদ্দেশ্যে একটা কথাই ছুড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আসবো তোর এই ঘরে বকুল, আমি একদিন আসবো। নির্মল নয়, আমি আসবো, কারণ তার আগে নির্মল পৃথিবী থেকে চলে যাবে, আর তার ব্যবস্থা আমিই করব। ঘটনাটা ঘটল কয়েক বছর বাদে। এর মধ্যে বলাই তার আচরণে অসভ্যতার ছাপ ফেলেনি, যা দেখে নির্মল বকুলকে নিয়ে চলে যেতে চাইবে বলাইয়ের বাড়ি থেকে। বরং তার হাসাখুশি ব্যবহার, আন্তরিকতা চাপাকেও অবাক করায়। নির্মল বকুল তো দূরস্থ, চাপার মনেও ঘুণাক্ষরে উদয় হয় না বলাই নির্মলের ওপর এভাবে প্রতিশোধ নিতে পারে। একদিন দুপুরে আকাশ কালো করে বৃষ্টি নেমেছে। নির্মল কাজ থেকে ফেরার পথে একটি কাচের চুড়ির দোকান থেকে লাল টুকটুকে রেশমি চুড়ি কিনে নিল বকুলের জন্য। তারপর বৃষ্টি মাথায় করে যখন তার আর বকুলের ঘরটাতে উপস্থিত হলো, বকুল তখন জানলা পথে আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি উপভোগ করছিল। নির্মল তাড়াতাড়ি ফিরে আসলে সে আনন্দে আত্মহারা হয়ে জিজ্ঞেস করেছিল, তুমি এখন? নির্মল মজার ছলে বেশ গম্ভীর স্বরে বলে উঠেছিল, এলাম দেখতে আমার বাচ্চা বউটা কি করছে। আমি আর কি করব, চাপা দিদি নেই, তাই একা একা আকাশের দিকে তাকিয়ে বৃষ্টি দেখছিলাম। কিন্তু আমার যে মনে হলো আমার বকুল আমার কথা চিন্তা করছিল। এটা কি ঠিক বকুল? নির্মলের কণ্ঠস্বরে বেশ রসিকতার ছোঁয়া। বকুলের হঠাৎ চোখ যায় নির্মলের হাতে ধরা কালো প্লাস্টিকটার দিকে। দ্রুত সে নির্মলের হাত থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করলে নির্মল তার ভেজা শরীরে বকুলকে কাছে টেনে নিয়ে ঠোঁটে এঁকে দেয় গভীর চুম্বন। বকুলের চোখ দুটি সুখের আবেশে বন্ধ হলে নির্মল তার কানে ফিসফিস করে বলে ওঠে, লাল রেশমি চুড়ি এনেছি তোমার জন্য, পড়বে তো বকুল? আমার আঁকা সেই ছবিটাতে যে বকুলকে আমি এঁকেছিলাম, যার হাত দুটি ভরা ছিল লাল রেশমি চুড়িতে, ঠিক সেই ছবির বকুলের মতো পরিয়ে দাও। আমি তো তোমার কাছেই আছি। ছবিতে আঁকা বকুলের সাথে তোমার দূরত্ব ছিল, কিন্তু এই বকুল তো তোমার বুকের মাঝে। নির্মল একটি একটি করে কাচের চুড়ি সযত্নে পরিয়ে দিয়েছিল বকুলের হাতে। দূর আকাশে তখন মেঘের ঘন ঘটা, বৃষ্টির ঝমঝম শব্দ। 21 বছরের যুবতী আর 38 বছরের যুবক দুজন দুজনকে আরো কাছে পেতে চাইল। আর ঠিক তখনই ভেজানো দরজা ঠেলে ঘরে ঢুকে এসেছিল বলাই, আর তার সাথে আরো দুটি যুবক। আজকের পর্ব এই পর্যন্তই থাক। এর শেষ পর্ব আমার চ্যানেলে আজ সন্ধে 7:30টায় আপলোড করা হবে। ধন্যবাদ।